আমার নাম কর্নেল কাজী তাজুল ইসলাম। আমি বর্তমানে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে সেন্ট্রাল অর্ডিন্যান্স ডেপোতে কর্মরত আছি। আমি এ পর্যন্ত 3টি জাতিসংঘ মিশনে পার্টিসিপেট করেছি। আমার প্রথম মিশনটি ছিল ক্যাপ্টেন অবস্থায় 2006 সালে লাইবেরিয়ায় আনমিলে পার্টিসিপেট করেছিলাম। সেখানে পার্টিসিপেট করেছিলাম অ্যামুনিশন টেকনিক্যাল অফিসার হিসেবে ইঞ্জিনিয়ার কোম্পানির সাথে। এরপরে আমি সেকেন্ড মিশন করি ব্যানবেটের সাথে ডিআর কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। সেখানে আমি 2012 এবং 2013-তে ছিলাম এবং আমি ব্যানবেটের কোয়ার্টার মাস্টার এবং লজিস্টিক অফিসার হিসেবে পারফর্ম করেছিলাম। এরপর লাস্ট মিশনটা আমি করি দক্ষিণ সুদানে আনমিসে। সেখানে আমি ডেপুটি চিফ সার্ভিস ডেলিভারি হিসেবে 2023 এবং 2024-এ এই 2 বছর সেখানে কাজ করেছিলাম। তো বেসিক্যালি এই হচ্ছে আমার জাতিসংঘ মিশনে আমার 3 বারের এমপ্লয়মেন্ট। আর জাতিসংঘ মিশনে যাওয়ার মোটিভেশনের কথা যদি বলেন, একটা কথাতেই বলবো, সার্ভিং আন্ডার দি ব্লু হেলমেট ইটস এ ম্যাটার অফ প্রাইড অলওয়েজ। তো আমরা যারা ডিফেন্সে থাকি আমরা সবসময় চাই যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যেখানে বৈশ্বিক পরিবেশে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো, আমরা আমাদের দেশমাতৃকাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো, সেই জায়গাতে কাজ করাটা সবসময় অনেক গর্ব এবং অহংকারের। তো আমরা সবসময় চেষ্টা করি যে জাতিসংঘ মিশনে সার্ভ করার এবং সেখানে সাফল্যের সাথে নিজের দেশমাতৃকাকে তুলে ধরার। মূলত এই মোটিভেশন থেকে আমি ইউএন মিশনে যোগ দিয়েছি। চ্যালেঞ্জ যদি আমি বলি যে অপারেশনাল এবং লজিস্টিক্স, এই দুইটা চ্যালেঞ্জ আসলে আমরা একসাথে করি, কারণ দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুইটা চ্যালেঞ্জকে একসঙ্গে অ্যাড্রেস না করলে আসলে যে কোনো কাজে সফলতা আসবে না। এই জন্য অপারেশন চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে জায়গাতে ডিপ্লয়েড হই সেই জায়গার যে আবহাওয়া, রাস্তাঘাট, পরিবেশ, সেটা আমাদের অপারেশনের ক্ষেত্রে একটা বড় বৈরিতার সৃষ্টি করে। তো এক্ষেত্রে আফ্রিকার বিভিন্ন দেশে আপনি জানেন যে সেখানকার তাপমাত্রা প্রচণ্ড গরম থাকে সেখানে, এবং মরুভূমির দেশ থাকে সেখানে, জঙ্গল থাকে, পাহাড় থাকে, এবং সেখানকার যে এমনকি কীটপতঙ্গ, জীবজন্তু, সেগুলো কিন্তু একটা থ্রেট পোজ করে। ওসব এলাকায় যে রোগ জীবাণু আছে সেগুলোও খুব প্রাণঘাতী রোগ জীবাণু হিসেবে কাজ করে। আমি যদি ছোট্ট এক্সাম্পল দিই, লাইবেরিয়া লাসা ছিল, এই লাসা ইঁদুর থেকে আসে, এবং এই লাসা রোগে যদি মৃত্যু হয় তাহলে সেই মৃতদেহকে মাটির 20 ফিট নিচে পুঁতে রাখতে হয়, এবং সেই ডেড বডি কখনো দেশে ফেরত যায় না, এবং সেই ডেড বডি কেউ টাচ করতে পারে না। তো এরকম প্রাণঘাতী রোগ লাসা, ইবোলা, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, এগুলো উপস্থিতি মিশন এলাকায় থাকে। আমরা রুলস অফ এঙ্গেজমেন্ট ফলো করে আমরা তাদের অ্যাটাকটাকে প্রতিহত করি, এবং গোলাগুলি এক পর্যায়ে তাদের কিছু ক্যাজুয়ালিটি হয়। এতে করে যে লাভটা হয়েছিল, যারা আমাদেরকে খুব হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল যে আমরা ঠিকমতো নিজেকে প্রোটেক্ট করতে পারবো না, আমরা ভয় পেয়ে যাব, তারা কিন্তু লেসনটা পেয়ে গিয়েছে। এবং একই সাথে ইউএন হেডকোয়ার্টার আমাদের এই সাহসিকতার কাজটাকে খুব ভালো মতো মূল্যায়ন করেছে, যেখানে আমরা ইউএনের সিভিলিয়ানদেরকে প্রোটেক্ট করেছি, অ্যাট দ্য সেম টাইম ক্যাম্পকে প্রোটেক্ট করেছি, এবং নিরীহ জনগণকে আমরা নির্বিচারে গুলি করে মেরে ফেলিনি। এই যে পুরো একটা বিষয়কে ম্যানেজ করা, 6 ঘন্টার মধ্যে একটা অপারেশন কন্ডাক্ট করা, এটাই হচ্ছে পুরো 1 বছর 1.5 বছরের মধ্যে এরকম কিছু ঘটনা ঘটবে যেটা দেশের সুনামকে হয় উপরে নিয়ে যাবে অথবা দেশের সুনামকে ক্ষুণ্ণ করবে। তো আলহামদুলিল্লাহ ব্যানবেট 1-এর আমাদের কন্টিনজেন্টের সিনিয়র লিডারশিপের সময় উপযোগী সিদ্ধান্ত এবং প্রত্যেকটা সদস্যের পেশাদারিত্ব, সাহসিকতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আদেশ মেনে পালন করার যে সক্ষমতা, এই পুরো বিষয়টাই আমাদের অপারেশনটাকে একটা সাকসেসে নিয়েছিল, এবং দেশের সুনাম অক্ষুণ্ণ হয়েছিল, এবং আমাদেরকে সবাই প্রেস করেছিল এই ঘটনাটার জন্য। তো এটি আসলে আমার জন্য একটা ইউএনের পার্সপেক্টিভে স্মরণীয় ঘটনা। তো যেই ট্রেনিংগুলো আসলে বিপসটা দেওয়া হয় সেগুলো হচ্ছে গিয়ে, যেমন অপারেশন যতগুলো ট্রেনিং হয়, লাইক আমাদের অনেকগুলো হয়েছে এখানে, অপারেশন টাইগার শার্ক, এক্সারসাইজ টাইগার লাইটনিং, এক্সারসাইজ শান্তিরক্ষী, এরকম সবগুলো ব্যানারে বিভিন্ন ধরনের ইভেন্টগুলো নিয়ে আসলে ট্রেনিং দেওয়া হয়। এখন আপনাকে যদি আমি একটু রিলেট করি, যে আপনি প্রশ্ন করেছিলেন যে কেন বাংলাদেশের শান্তিরক্ষীরা অন্য দেশের শান্তিরক্ষীর থেকে বিশেষ একটা সুবিধা পায়, এখানে আমি বলবো, এখানে আমাদের জাতিগত যে একটা মটো, এটা খুব বড় একটা ভূমিকা রাখে, যে আমরা সবার বন্ধু, কারোই শত্রু নই, উই আর ফ্রেন্ডস টু অল, ম্যালাইস টু নান। তো এই যে আমাদের জাতিগতভাবে আমরা একটা শান্তিপ্রিয় জাতি, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে পারি, সবার সাথে মিশে যেতে পারি, এই বিষয়টা কিন্তু এই আর্মি এবং ফোর্স যখন ডিপ্লয়েড হয় তারা সাধারণ জনগণের সাথে খুব সহজেই মিশে যায়, যেই মেলামেশা অন্যান্য জাতির জন্য একটু কঠিন হয়ে যায়। তো এজন্যই দেখা যায় যে প্রশিক্ষণটা আমরা লাভ করি, ভাষাগত ব্যারিয়ার থাকার পরও ওই ব্যক্তিগুলোকে, ওই লোকগুলোকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতা পরিলক্ষিত হয় না। এবং আমি যদি ছোট কিছু উদাহরণ দিই যে কেন আসলে ওই দেশের মানুষরা আমাদেরকে এত পছন্দ করে, তারা আমাদেরকে এত চায়, কেননা আমরা চ্যাপ্টার 7-এর আন্ডারে যেটা ম্যান্ডেট দেওয়া থাকে ইউএনের, এই ম্যান্ডেট অনুযায়ী আমাদের প্রোটেকশন অফ সিভিলিয়ান, অর্থাৎ তাদেরকে প্রোটেক্ট করার কথা, যেই জন্য আমাদের ট্রুপস যারা কিনা পেট্রোলিং করে তারা সেই কাজটা করে। এটা করেই কিন্তু কাজটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমরা সেই দেশের
জাতি গঠনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। এই জাতি গঠনে কাদেরকে নিয়ে আমরা কাজ করি? তরুণ যুব সমাজ যারা আছে তাদেরকে বিভিন্ন ট্রেনিং করানো, তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে যুদ্ধের থেকে ফিরিয়ে এনে তাদের পড়ালেখা এবং তাদের টেকনিক্যাল ট্রেডগুলোতে তাদের আরও প্রশিক্ষিত করা, যাতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে তারা একটা ভালো জীবনে, সুস্থ জীবনে ফেরত যেতে পারে, সেখানে আমরা কাজ করি। আমাদের লেডি পিসকিপারদের আগমনের পর কিন্তু আরও দারুণ কিছু বিষয় ঘটেছে। কেননা আগে আমরা ফিমেল যারা ছিল, বাচ্চা যারা ছিল, আমরা কিন্তু খুব একটা সহজে ইন্টারাক্ট করতে পারতাম না। কিন্তু আপনি জানেন যে একটা দেশকে তুলে ধরতে হলে সেই দেশের পরিবার এবং মা এবং সন্তানকে আসলে সবাইকে অনবোর্ড করতে হবে। তো আমাদের লেডি পিসকিপাররা যাওয়ার পর কিন্তু তারা যখন এই মহিলা এবং বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করেছে, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি, এই সবগুলোকে তারা মোটিভেট করেছে, কাউন্সেলিং করেছে এবং তাদেরকে জীবনের একটা নতুন মানে শিখিয়েছে। এবং যখন আমরা একটা পরিবারকে এবং একটা কমিউনিটিকে আমরা সেই সাপোর্টটা দেই, তখন সেই কমিউনিটি দেখতে পায় তাদের পরিবর্তনটা এবং সেই পরিবর্তন তাদেরকে উজ্জীবিত করে। তখন অটোমেটিক্যালি একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি ভালো বুঝবেন। আপনি বারবার কমিউনিকেশনের কথা বলছিলেন। আমরা তাদের ভাষা বুঝি না, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আশেপাশের লোকজন যেই ভাষায় কথা বলুক না কেন, তারা একসময় বাংলা ভাষা শিখে ফেলে। এবং আমরা খুব সারপ্রাইজড হয়েছি যখন আমরা গেলাম। লাইক আমি মিশনে যাওয়ার পর দেখি যে আমাদের যত লোক কাজ করে, ওদের হেল্পিং থাকে, লেবার হিসেবে কাজ করে, আমরা খাবার দিই, প্রত্যেকে কনফিডেন্টলি বাংলা কথা বলতে পারে। এবং মজার ব্যাপার, কেউ কেউ আঞ্চলিকভাবে, কেউ নোয়াখালীর ভাষায়, কেউ চিটাগাংয়ের ভাষায়, সেই ভাষায় কথা বলছে, যেটা আমিও বাঙালি হয়ে চেষ্টা করে পারবো না, কিন্তু তারা শিখে গিয়েছে। এই যে একটা ইন্টারাকশান, এই যে ভাষার প্রতি একটা টান, এই যে একটা মানে যোগাযোগ রক্ষা, এটা আসলে আমি বলবো যে খুব ইউনিক একটা ব্যাপার। এবং আপনি যদি এই বিষয়টা দেখেন যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, তো সেনাবাহিনী আসলে কেমন চেঞ্জ করেছে, এটা ছোট্ট একটা আমি এক্সাম্পল আপনাকে দিব। সিয়েরা-লিওনে 1999 থেকে 2005 পর্যন্ত মিশন চলেছিল। 2002-এ তাদের প্রেসিডেন্ট বাংলা ভাষাকে অফিসিয়ালি তাদের আরেকটা অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 3 বছরের মধ্যে একটা সেনাবাহিনীর সদস্যরা কিভাবে করে একটা জনগোষ্ঠীকে তাদেরকে শিখিয়ে, পড়িয়ে, বুঝিয়ে, তাদের সাথে মিলেমিশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে পেশাদারিত্ব এবং সহমর্মিতার মাধ্যমে পুরো একটা জাতিকে ভালোবাসায় জড়িয়ে ফেলতে পারে, বাঁধনে জড়িয়ে ফেলতে পারে, এটা আসলে একটা অকল্পনীয় ব্যাপার। তো আমি বলবো হয়তো এই জিনিসগুলা সবাই সেভাবে জানে না, কিন্তু যারা সেখানে কাজ করেছেন তাদের যেই পেশাদারিত্ব এবং আত্মত্যাগ, সেটার জন্য আমাদের দেশের যে সুনাম, সেটা কিন্তু সেই দেশে এবং বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। সেখানে যে অপারেশনগুলো হয়, আমরা যখন বের হই আমরা জানি না যে আজকে আমরা এখানে ফেরত আসতে পারবো কি না। আপনি গল্প হচ্ছিল আপনার সাথে যে মালি এবং সেন্ট্রাল আফ্রিকার বিষয়গুলো নিয়ে, সেখানে সবচেয়ে ইউনিক থ্রেট হচ্ছে গিয়ে আইডি এবং মাইনিং। তো এই আইডি এবং মাইন যেগুলো রাস্তায় বোতা থাকে বিভিন্ন জায়গায়, যেগুলো কিনা মাইলের পর মাইল রাস্তা থাকে, পেট্রোলিং করতে হয়, তখন কিন্তু যে কোনো একটা সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে অনেক সতর্কতা, অনেক ব্রিফিংয়ের পরও ঘটে যায়। তো এই আইডি এবং মাইনের যে যখন দুর্ঘটনা ঘটে, এটার কোনো গ্যারান্টি নেই যে কার ভাগ্যে সেইটা এসে পড়বে। অনেক প্রশিক্ষণ, অনেক সতর্কতা এটার পরও ঘটে যেতে পারে। আমি তারপরে বলবো যে অন্যান্য ট্রুপসের সাথে কম্প্যারিজন করলে, অন্যান্য দেশের সাথে কম্প্যারিজন করলে আমাদের দেশের ক্যাজুয়ালিটির হার অনেক কম। এর কারণ হচ্ছে যে কোনো অপারেশনে যাওয়ার আগে আমাদের সম্পূর্ণ জায়গাটা রেকগনাইসেন্স করে দুর্ঘটনাপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাকে আমরা টার্গেট করি, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন হয় এবং সেগুলোকে নেগোশিয়েট করার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে প্রপার ব্রিফিং হয়। আমরা প্রপার গিয়ার পরি এবং তারপরে আমরা সেখান থেকে যাই। এরপরও যাওয়ার সময় এত সতর্কতার পরও কিন্তু আসলে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে ক্ষমা ভিক্ষা করতে হয়, যাতে কিনা আমরা সুস্থ মতো অপারেশন সম্পন্ন করে আবার ফেরত আসতে পারি। কারো কারো ভাগ্যে ফেরত আসার সৌভাগ্য হয়, কেউ কেউ ফেরত আসতে পারে না, হয়তো তার দেহটার দেশে ফেরত আসে। এ পর্যন্ত ডিপ্লয়মেন্ট শুরু হওয়ার পর থেকে গত 37 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর 311 জন শান্তিরক্ষী প্রাণ দিয়েছে, 241 জন আহত হয়েছে, বরণ করেছে পঙ্গুত্ব সারা জীবনের জন্য। এটা আসলে শুধুমাত্র একটা স্ট্যাটিস্টিক্স না, একটা পরিসংখ্যান না। যারা প্রাণ দিয়েছে তাদের প্রত্যেকের জন্যই রয়ে গেছে একটা গল্প, একটা জীবন গাথা। এই বীর সেনানীদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং আমি সবাইকে অকুণ্ঠ চিত্তে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার ক্লান্তি লগ্নে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আগেও কাজ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাল্লাহ। আমাদের দেশের তরুণরা আমাদের দেশের গর্ব, আমাদের অহংকার। ভবিষ্যৎ প্রজন্মই আসে দেশটাকে তৈরি করবে। তো আমি তরুণদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এদেশের ক্রান্তি লগ্নে
দেশমাতৃকার জন্য পেশাদারিত্বের সাথে যেভাবে দেশের পাশে ছিল এবং বিশ্ব শান্তি রক্ষায় যেরকম বিভিন্ন দেশে ডিপ্লয়েড হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে, আমাদের তরুণ প্রজন্ম যেন তাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে, তাদের পেশাদারিত্ব দিয়ে, সহমর্মিতা দিয়ে এই দেশের পাশে সবসময় থাকে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরার জন্য তারা যাতে ন্যায় এবং শান্তির পক্ষে সবসময় কাজ করে যায়।